আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। পিএইচপি প্রবলেম সলভিং এর আজকের লেকচারে সবাইকে স্বাগতম। আজকে আমরা পিএইচপি স্ট্রিং সম্পর্কে সবকিছু জানবো। এভরিথিং অ্যাবাউট পিএইচপি স্ট্রিং। সো লেটস স্টার্ট। তো সবার প্রথমে কোর কনসেপ্টগুলো জেনে নেই, পিএইচপি তে স্ট্রিং আসলে জিনিসটা কি। তো এখানে বলা আছে পিএইচপি তে স্ট্রিং হচ্ছে একটা সেট অফ ক্যারেক্টারস, যেখানে একটা ক্যারেক্টার হচ্ছে একটা বাইট। অর্থাৎ আমাদের পিএইচপি তে স্ট্রিং হচ্ছে সিকোয়েন্স অফ বাইটস, রাইট? এবং পিএইচপিতে যে স্ট্রিংটা সেটা হচ্ছে বাইনারি সেফ, অর্থাৎ যেটা নাল ভ্যালু কন্টেইন করতে পারে। এবং যেহেতু আমাদের পিএইচপিতে প্রতিটা ক্যারেক্টার একটা বাইট, তো সুতরাং আমাদের 2^8 অর্থাৎ 256 ক্যারেক্টার বিল্ট ইন ভাবে আমরা ইউজ করতে পারি। অর্থাৎ আমাদের এখানে ইউনিকোড সাপোর্টটা নাই। কিন্তু ইউনিকোড সাপোর্ট এনাবল করার জন্য কিছু পপুলার এক্সটেনশন আছে, যেমন এমবি স্ট্রিং। অর্থাৎ আমাদের 256টা ক্যারেক্টারের বাইরেও যদি আমাদেরকে সাপোর্ট করতে হয়, এটা ফুল ফর্ম হচ্ছে মাল্টিবাইট স্ট্রিং। অর্থাৎ আমাদের 8টার উপরে যদি আমরা বাইট ইউজ করতে চাই, যেমন চাইনিজ, বাংলা, হিন্দি, অ্যারাবিক, অর্থাৎ ইংলিশের বাইরে যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলোতে সুন্দরভাবে সাপোর্ট দেওয়া যাবে এই এক্সটেনশনটার মাধ্যমে। তো পিএইচপিতে আমরা যখন স্ট্রিং ইউজ করব, এটা আসলে টেকনিক্যালি আনলিমিটেড সাইজ। অর্থাৎ আমাদের পিএইচপিতে অ্যাভেলেবল যে মেমোরিটা আছে সেটা পুরোটা আমাদের লিমিটেশন একটা পিএইচপি স্ট্রিং এর সাইজ হিসেবে। তো পিএইচপিতে আসলে স্ট্রিং কিন্তু একটা অবজেক্ট নয়। আমরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে দেখি, যেমন জাভা বা সি শার্প, এরকম বিভিন্ন ল্যাঙ্গুয়েজে স্ট্রিংকে সাধারণত অবজেক্ট আকারে ট্রিট করা হয়, কিন্তু পিএইচপিতে কিন্তু এটা প্রিমিটিভ ডাটা টাইপ। আমরা এটা প্রিমিটিভ অর্থাৎ অবজেক্ট কিনা এটা দেখতে পারি এই ইজ অবজেক্ট যে মেথডটা আছে সেটার মাধ্যমে। এবং পিএইচপিতে প্রতিটা স্ট্রিংকে আমরা অ্যারের মতো করে এই যে ইন্ডেক্স দ্বারা অ্যাক্সেস করতে পারি। এবং যথারীতি আমাদের স্ট্রিং লেন্থ নেওয়ার জন্য strlen, অর্থাৎ স্ট্রিং এর প্রথম 3টা ক্যারেক্টার str এন্ড লেন্থের প্রথম 3টা ক্যারেক্টার len, এই ফাংশনটা ইউজ করতে পারি আমরা। এবং একটা কিছু স্ট্রিং কিনা সেটা চেক করার জন্য ইজ স্ট্রিং যে মেথডটা আছে সেটা ইউজ করতে পারি। তো আমরা অনেক কিছু শিখবো, তো আমরা একটু তাড়াতাড়ি যাই। নেক্সট স্লাইড। সবার প্রথমে আমরা শিখবো স্ট্রিং লিটারাল জিনিসটা। লিটারাল জিনিসটা আমরা এরকম দেখেছি যে লিটারাল হচ্ছে যা কিছু আমরা লিখতে পারি, আক্ষরিক যে ব্যাপারটা আর কি। তো এই স্ট্রিং যে লিটারাল অর্থাৎ স্ট্রিংকে লেখার যে নিয়ম, এটা 4 ধরনের নিয়ম আছে। অর্থাৎ সিঙ্গেল কোটেড স্ট্রিং, অর্থাৎ আমরা দুটা সিঙ্গেল কোট দিয়ে লিখতে পারি। আরেকটা আছে ডাবল কোটেড স্ট্রিং, অর্থাৎ দুই পাশে ডাবল কোটেশন থাকবে। এবং থার্ড যে টাইপটা আছে এটা একটু হয়তো অনেকের কাছে নতুন, এটা হচ্ছে হেয়ার ডক সিনট্যাক্স, এবং পরেরটা হচ্ছে নাও ডক সিনট্যাক্স। তো আমরা এটা আস্তে আস্তে শিখবো প্র্যাকটিক্যাল সহ বা কোডও করবো। তো পরের স্লাইডে যাই। প্রথমে যে টাইপটা আমরা দেখলাম সিঙ্গেল কোটেড স্ট্রিং, অর্থাৎ এখানে জাস্ট একটা স্ট্রিং দ্বারা শুরু, একটা স্ট্রিং দ্বারা শেষ, মাঝে আমাদের যে স্ট্রিংটা আমাদের লিখতে হবে সেটা। এবং এটা কনক্যাট করতে চাইলে একটা স্ট্রিং বাম দিকে এবং আরেকটা স্ট্রিং ডান দিকে, এবং মাঝে একটা ডট যে ক্যারেক্টারটা সেটা। অর্থাৎ অন্যান্য ল্যাঙ্গুয়েজে যেমন আমরা প্লাস দ্বারা কনক্যাট করি, এখানে অ্যাকচুয়ালি ডট দ্বারা কনক্যাট করা হয়, অর্থাৎ দুটো স্ট্রিংকে জোড়া লাগানো হয়। তো আমরা প্র্যাকটিক্যালি দেখি। লেটস সে আমাদের ইকো মেথডের এদিকে আমরা দিলাম হ্যালো, এবং এখানে ডট দেন ওয়ার্ল্ড, রান করি। এই যে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। তো এখানে একটা ফাঁকা দিই, ওকে। এবং আমাদের সিঙ্গেল কোডের স্ট্রিং এর কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। যেমন সিঙ্গেল কোডের স্ট্রিং এ আমরা নিউ লাইন ক্যারেক্টার গুলো, নিউ লাইন হোক বা ট্যাব হোক, এরকম যে স্পেশাল ক্যারেক্টার গুলো আছে সেগুলো আমরা প্রিন্ট করতে পারি না। যদি আমরা এখানে দেখি যে হ্যালোর পর জাস্ট নিউ লাইন একটা দিই, পরের লাইনে আসে কিনা, এটা আসে নাই। অর্থাৎ নিউ লাইনটা আসলে ইগনোর করছে, এটা আসলে বুঝতে পারে না। তারপর বলা আছে যে এটা হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড এবং ফাস্টার দ্যান ডাবল কোটেড স্ট্রিং ইন জেনারেল,
অর্থাৎ সিঙ্গেল কোডের যে ডিটেলটা এটা স্ট্রেট ফরওয়ার্ড এবং ডাবল কোটেশনের থেকে বেশিরভাগ সময় এটা ফাস্টার, যখন আমাদের স্ট্রিং ইন্টারপোলেশনের দরকার নেই। কিন্তু বলা আছে এটা হচ্ছে স্লো ফর স্ট্রিং ইন্টারপোলেশন অ্যান্ড কনক্যাটেনেশন অপারেশন, অর্থাৎ কনক্যাটেনেশন এবং ইন্টারপোলেশন অপারেশনের সময় অনেক সময় স্লো বিহেভ করে। তো আমরা নেক্সট যে টাইপটা ডাবল কোডের স্ট্রিং এখানে চলে যাই। বেশিরভাগ ল্যাঙ্গুয়েজে আমরা ডাবল কোডেড স্ট্রিং এর অভ্যস্ত। তো এটার জন্য আমাদেরকে জাস্ট ডাবল কোটেশনের মাঝে আমাদের স্ট্রিংটা রাখতে হবে এবং কনক্যাট করার জন্য যথারীতি জাস্ট ডট সাইন ব্যবহার করতে হবে। এটা স্ট্রিং ইন্টারপোলেশনের জন্য খুব হ্যান্ডি। যেমন হ্যালোর পর যদি আমরা নেম ভেরিয়েবল লিখে দিই, যথারীতি নেমের যে প্রিভিয়াস ভ্যালু আমরা অ্যাসাইন করেছিলাম তার ভ্যালুটা সেই জায়গাটা দখল করবে। অথবা আমরা এই ব্রেসের মধ্যেও আমরা লিখতে পারি, যেখানে আমাদের কমপ্লেক্স ইন্টারপোলেশন আমরা করতে পারবো এবং এসকেপ সিকোয়েন্স গুলো এখানে কাজ করে। তো আমরা দেখি প্র্যাকটিক্যালি। হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হলো। তো আমরা যদি এসকেপ সিকোয়েন্স যেমন নিউ লাইন দেই, নিউ লাইন চলে আসছে, অর্থাৎ ডাবল কোটেশনের মধ্যে আমাদের স্পেশাল ক্যারেক্টার গুলো কাজ করে কিন্তু সিঙ্গেল কোটেশনে করে নাই, আমরা যেটা দেখলাম। এর বাইরে আমরা যেটা শিখলাম যে এখানে একটা ভেরিয়েবল দিয়ে দিই যে নেম ইকুয়াল টু দণ্ড, এবং আমাদের ডাবল কোটেশনের মধ্যে যদি আমরা আসলে ভেরিয়েবলটার নাম লিখি এখানে নেম এবং রান করি, দেখতে পাবো যে জন ডো আমাদের স্ট্রিং এর মধ্যেই চলে আসছে। এবং একটু কমপ্লেক্স যদি আমাদের অপারেশন গুলো করতে হয় তখন আমরা এই ব্রেসও ইউজ করতে পারি, যেখানে আমরা মেথড অ্যারে এরকম বিভিন্ন কমপ্লেক্স ইন্টারপোলেশন করতে পারবো, যেটা আমরা পরে শিখবো আসলে। তো যে স্পেশাল ক্যারেক্টার গুলো আমরা ইউজ করলাম, যেমন আমি এখানে নিউ লাইন ক্যারেক্টার ইউজ করলাম একটা নিউ লাইন তৈরি করার জন্য। তো এরকম অনেকগুলো স্পেশাল ক্যারেক্টার আছে, তো আমি এখানে একটা চার্ট দিয়েছি, আপনারা এগুলো একটা একটা করে ইউজ করে জাস্ট দেখতে পারেন কিভাবে কাজ করে। ওকে, নেক্সট যে আমাদের টাইপটা আছে হিয়ার ডক সিনট্যাক্স, এটা একটু অনেকের কাছে নতুন লাগতে পারে। এটা অ্যাকচুয়ালি ডাবল কোটেশনের মতোই কাজ করে, কিন্তু এটা একটু স্পেশাল। এটা শুরু হয় এই যে তিনটা লেস দেন সাইন এরকম একটা সাইন দ্বারা, দেন এই সাইনটার পর আমাদের একটা নাম দিতে হবে, যেটাকে আমরা বলতেছি আইডেন্টিফায়ার, এবং সেই আইডেন্টিফায়ারের পর কোনো আসলে ক্যারেক্টার থাকা যাবে না। লেটস সে আমাদের নেম নামে একটা ভেরিয়েবল জন ডো এখানে বললাম, তারপর আমাদের স্ট্রিং এর নামটা দিলাম এবং সমান সমানের পর এই যে আমাদের হিয়ার ডক সিনট্যাক্স, হিয়ার ডক অপারেটর, এটা দেওয়ার পর আমাদের এখানে স্পেস দিতে পারি হয়তো, কিন্তু এই যে আমাদের যে আইডেন্টিফায়ার, যেমন আমি এখানে নাম দিলাম এসকিউএল, এটার পর কিন্তু এখানে কিন্তু আর কোনো স্পেস দেওয়া যাবে না। তারপর আমরা মাল্টিলাইন স্ট্রিং দিলাম এবং শেষে এই যে ক্লোজিং আইডেন্টিফায়ার মাস্ট কন্টেইন নো আদার ক্যারেক্টারস এক্সেপ্ট এ সেমিকোলন, অর্থাৎ এসকিউএল আগে কোনো ক্যারেক্টার দেওয়া যাবে না এবং এটার সাথে সাথে আমাদের সেমিকোলন দিতে হবে, অর্থাৎ এসকিউএল এর পর অন্য কোনো ক্যারেক্টার দেওয়া উচিত হবে না। তো আমরা হিয়ার ডক কিভাবে কাজ করে একটু প্র্যাকটিক্যাল দেখি। তো লেটস সে আমরা এখানে একটা ভেরিয়েবল নেই স্ট্রিং, লেটস সে স্ট্রিং, তো সমান সমান দেওয়ার পর হিয়ার ডক আমরা লিখবো। তো এটার জন্য তিনটা লেস দেন সাইন, দেন একটা যে কোনো একটা নাম, যেমন হ্যালো দিলাম। এই যে হ্যালো দিলাম, এই যে এরপর কিন্তু আমরা এই যে স্পেস দিতে পারবো না, ঠিক আছে? স্পেস দিলে হিয়ার ডকটা কাজ করবে না। যে স্পেস না দিয়ে কার্সর এখানে দেখি জাস্ট নিউ লাইন, এবং এখানে আমরা লিখতে পারি হাই হাউ আর ইউ, এভাবে। এবং হিয়ার ডক শেষ করার জন্য আমাদের জাস্ট প্রথম লাইনের যে প্রথম ক্যারেক্টারটা, সেটাই আমাদের যে আইডেন্টিফায়ারটা আমরা দিয়েছিলাম সেটা হতে হবে। তো প্রথম ক্যারেক্টারটা আমরা লিখি হ্যালো এবং একটা সেমিকোলন, এবং এরপর আমরা যথারীতি যে কোনো কাজ করতে পারবো। যেমন যদি আমরা ইকো করি স্ট্রিং নামের ভেরিয়েবলটাকে, দেখতে পারবো আমরা আমাদের পুরো হিয়ারটা যথারীতি আমাদের আউটপুটে চলে আসছে। এবং আমরা যদি দেখি যে আমাদের কথাগুলো ঠিক কিনা, যেমন এখানে আমরা একটা স্পেস দিই এবং
রান করি, দেখবো যে এটা এরর দেখাচ্ছে, অর্থাৎ এখানে কোনো এখানে স্পেস থাকবে না। কিন্তু আপনি যদি ইচ্ছা করেন তাহলে এখানে স্পেস দিতে পারেন, এখানে অনেকগুলো স্পেস দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই হ্যালো আইডেন্টিফায়ারটার পরে কোনো ক্যারেক্টার রাখা যাবে না, আবার হ্যালো আইডেন্টিফায়ার শেষ করার আগে কোনো ক্যারেক্টার রাখা যাবে না। এটা আসলে রুলস। আশা করি বোঝাতে পেরেছি। এবং যথারীতি স্ট্রিং ইন্টারপোলেশন যেগুলো আমরা করলাম, যেমন নেম ফাংশন জন্ম দিয়েছিলাম, এটা এখানেও সেম ভাবে কাজ করবে। যদি আমি এখানে নেম দিই, দেখতে পাবো যে হাই হাউ আর ইউ জন্ডো, অর্থাৎ নেমের জায়গায় এই জন্ডটা চলে আসছে, অর্থাৎ অনেকটাই ডাবল কোটেশনের মতো কাজ করে। তবে এটার অনেক স্পেশাল ইউজ কেস আছে, সেটা আমরা আস্তে আস্তে দেখব। তো ফোর্থ যে আমাদের ওয়ে, সেটা হচ্ছে হেয়ার ডকের মতোই, এটার নাম হচ্ছে নাও ডক। এটা একটু আলাদা ধরনের, এটা অনেকটা সিঙ্গেল কোটেশনের হেয়ার ডক টাইপ বলা যায়। অর্থাৎ এটার মাঝে যে আমাদের স্ট্রিং ইন্টারপোলেশন যে ব্যাপারটা, অর্থাৎ ভেরিয়েবলের যে ভ্যালুটা অটোমেটিক্যালি অ্যাসাইন হবে, সেটা হবে না। অর্থাৎ এই যে নেমটা আছে, এই যে জন্ড তো আমরা পাইলাম, তাই না? এটা পাবো না, অনেকটা সিঙ্গেল কোটেশনের মতো। এবং নাউডক হিয়ার ডকের মতোই, জাস্ট এখানে যে আইডেন্টিফায়ারটা আছে সেটা জাস্ট একটা সিঙ্গেল কোটের মধ্যে শেষ করতে হবে, এবং এটাও শেষ করতে হবে। সরি, এটা না। তো এখন যদি আমরা রান করি, দেখতে পারবো যে এই যে নেমের জায়গাতে আমরা জন্ড পেয়েছিলাম, সেটা আর পাবো না। তো এটার নামই হচ্ছে নাউডক। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ আমাদের স্ট্রিং ইন্টারপোলেশনটা দিবে না। যদি আমরা হিয়ার ডক দিতাম, জাস্ট এখানে কোনো সিঙ্গেল কোটেশন হতো না, এবং আমাদের নেমের জায়গায় জন্ড যে আমরা অ্যাসাইন করেছিলাম সেটা পাবো। তো আশা করি হিয়ার ডক এবং নাউডক বুঝতে পেরেছেন। এটা একটু প্র্যাকটিসের বিষয়, প্র্যাকটিস করলে আশা করি আপনাদের বুঝে আসবে। তো নেক্সট আমরা শিখি স্ট্রিং কিভাবে আমরা ইনপুট নিতে পারি এবং আউটপুটে দেখাতে পারি। তো এর আগে যে আমরা প্রথম লেকচার আমরা সম্ভবত দেখেছিলাম যে এফ গেট এস এর মাধ্যমে আমরা একটা স্ট্রিং নিতে পারি, এবং আজকে আমরা এফ স্ক্যানএফ এর মাধ্যমে কিভাবে নিতে পারি সেটাও দেখবো। কিন্তু আমরা একটু নতুন কিছু শেখার চেষ্টা করব। তো আমরা দেখি। তো আমরা এই ইনপুট ডট টিএক্সটি যে ফাইলটা আছে, এখানে যে হ্যালো ওয়ার্ল্ড হাউ আর ইউ 2020 এরকম একটা ডামি টেক্সট লিখছি। ওকে, এটা নিয়ে দেই। ওকে, আমি একটু এটা জায়গাটা একটু বেশি করে নিই। হ্যাঁ, এখন ঠিক আছে। ফন্টগুলো একটু বড় করি। ওকে, তো আমরা প্রথমে এফ গেটস এর মাধ্যমে স্ট্রিংটা নিই। এফ গেটস, আমরা জানি যে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট নেওয়ার জন্য আমাদের stdin ব্যবহার করতে হয়, তারপর আমরা জাস্ট ইকো করতে পারি, তাই না? স্ট্রিং। তো লেটস সে আমরা আমাদের যে ইন্টিগ্রেট টার্মিনালটা আছে সেটা ওপেন করি, দেন আমাদের পিএসপি, দেন আমাদের ফাইলটার নাম main.php, দেন আমাদের যে ইনপুট যে ফাইলটা আছে সেটা আমরা এটাকে ইনসার্ট করব, তাহলে আমরা এই হ্যালো পেয়ে যাবো। এই ইনসার্ট করার যে ব্যাপারটা এবং এই ইন্টিগ্রেট টার্মিনাল ইনস্টল করার ব্যাপারটা আমি অলরেডি আগের ক্লাসে দেখাইছি, আপনারা চেক করলেই বুঝতে পারবেন। ওকে, আমার মনে হয় একটু ওকে, এবার ঠিক আছে। তো এফ গেটস এর যে স্ট্রিমটা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট। তো আমরা এটা এর আগেও দেখছি। তো আজকে আমরা একটা নতুন কিছু দেখবো, স্ট্রিম আকারে একটা ফাইলকে অটোমেটিক্যালি পাস করা। অর্থাৎ আমাদের স্ট্রিম আকারে আমরা আমাদের ফাইলটা কেন, এবং আমাদের ফাইলটার নাম হচ্ছে ইনপুট ডট টিএক্সটি, এবং আমরা রিড মোডে ওপেন করবো এটা। তো এফ ওপেন যে ফাংশনটা আমরা এর আগে জেনেছি,
যেটার মোড সেট করতে হয় রাইট অর রিড। তো আমরা রিড মোডে ওপেন করলাম। তো এই স্ট্রিমের মাধ্যমে আমরা এফ গেটস এর কাজ দেখবো আজকে। তো str নামে একটা ভেরিয়েবল ডিফাইন করি, এফ গেটস, দেন আমাদের স্ট্রিমের নাম, তাই না? আমরা কি করবো, str, দেখি কাজ করি কিনা। এই যে হ্যালো চলে আসছে। তো পরের লাইন যদি আমরা নিতাম string 1, copy paste string 2, তো string 1 আসলো, তারপর echo 2, হ্যালো, তারপর আসছে হাউ আর ইউ, অর্থাৎ লাইন বাই লাইন সে পড়বে। তো আমরা আজকে নতুন যেটা শিখলাম সেটা হচ্ছে স্ট্রিম, অর্থাৎ stdin। এটা যে আমাদের বিল্ট ইন স্ট্রিম আছে সেটার বদলে আমরা একটা ফাইল স্ট্রিম এখানে পাস করতে পারতেছি। দেন আমাদের যে ফাংশনটা শেখার কথা সেটা হচ্ছে fscanf, এবং এটা আমরা দেখি যে একটা পুরা ফাইলকে কিভাবে পড়ে। লেটস সে আমাদের এই পুরো ফাইলটাকে আমরা পড়তে চাই, তো আমাদের একটা স্ট্রিম দরকার। input.txt যেটা আমরা এর আগে দেখলাম, এবং যেহেতু আমরা রিড মোড, তো আমরা চাই যে এটার শুরু থেকে শুরু করব এবং একবারে শেষ পর্যন্ত আমরা যা পাবো সব আমরা পড়বো, ঠিক আছে? লেটস সে আরো কয়েকবার আছে, পুরো ফাইলটাকে আমরা পড়তে চাই। তো দেখি এটা fscanf এর মাধ্যমে কিভাবে পড়তে পারি। তো আমরা জানি যে একটা কাজ অনেকবার করতে চাইলে আমরা লুপ ব্যবহার করি, তাই না, while। তো আমরা চাই যে আমাদের এই স্ট্রিমের কাজও একেবারে শেষ, অর্থাৎ এন্ড অফ ফাইল হওয়ার আগ পর্যন্ত আমরা লাইন বাই লাইন পড়ি। তো এটার জন্য একটা ফাংশন আছে, ফাইল এন্ড অফ ফাইল, FEOF, সেটা। এবং এটা একটা আর্গুমেন্ট না, সেটা হচ্ছে স্ট্রিং। তো আমাদের স্ট্রিংটা আছে একটা ফাইল, তো আমরা চাই এটা যতক্ষণ না শেষ হয়, অর্থাৎ এই ফাইলটা যতক্ষণ না শেষ হয় ততক্ষণ আমরা কি করবো, কি হবো, fscanf। এবং এটার প্রথম যে আর্গুমেন্ট সেটা হচ্ছে একটা স্ট্রিং। তো স্ট্রিং দিলাম, পরেরটা হচ্ছে ফরম্যাট, তো ফরম্যাট দিলাম এস, অর্থাৎ স্ট্রিং পড়বো আমরা। দেন আমাদের একটা ভেরিয়েবলের নাম, লেটস সে আমাদের লাইন, যেহেতু প্রতিটা লাইন পড়বে সে। তারপর আমরা ইকো করবো এই লাইনটাকে। তো দেখি আমাদের প্রতিটা ভ্যালু আমরা পাই কিনা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রতিটা লাইনের জাস্ট প্রথম ওয়ার্ডটা করে পড়ছে, যেমন হ্যালো পড়ছে, ওয়ার্ল্ড পড়ছে, 2020 পড়ছে, তারপর হ্যালো হ্যালো ওয়ার্ল্ড 2, মানে এর আগে যেটা দেখেছিলাম যে স্ট্রিং দ্বারা আসলে লাইন পড়া আসলে যায় না। তো এটার জন্য একটা ফরম্যাট আছে আমাদের ব্র্যাকেটের মধ্যে, জাস্ট যতক্ষণ সে নিউলাইন ক্যারেক্টার নাম আছে ততক্ষণ সে পড়তে থাকবে এভাবে। তো এভাবে করলে সে প্রতিটা লাইন এভাবে পড়বে, জাস্ট আমাদের যে ইনপুট ফাইলটা আছে তার মতো করে। অর্থাৎ হ্যালো পড়লো, হ্যালো প্রিন্ট করলো, তারপর হাওয়া ওয়ার্ল্ড হাওয়ার পড়লো, এটা আবার প্রিন্ট করলো এভাবে, অর্থাৎ হুবহু আমাদের ফাইলটা প্রিন্ট হয়ে গেছে। তো fscanf এর যে কাজটা সেটাই। তো আবার একটু রিক্যাপ করি, fscanf যে ফাংশনটা আছে সেটা হচ্ছে ফাইল পড়ে। তো এখানে আমরা আমাদের যে প্রথম আর্গুমেন্টটা সেটা হবে একটা স্ট্রিম। এখানে স্ট্রিম আমরা নিয়েছি একটা ফাইল, টেক্সট ফাইল। তো এই স্ট্রিমটা শুধু টেক্সট ফাইল না, আমাদের যদি std অর্থাৎ স্ট্যান্ডার্ড ফাইল নিতাম তাহলেও হতো। এবং তারপর একটা ফরম্যাট, এই ফরম্যাটটা স্ট্রিং হতে পারে, তারপর ডেসিমাল হতে পারে, বিভিন্ন হতে পারে, কিন্তু যদি লাইন পড়তে হয় তখন এইভাবে লিখতে হবে, অর্থাৎ যতক্ষণ আর নিউ লাইন পাও ততক্ষণ পর্যন্ত পড়তে থাকবে এরকম। এবং পরে একটা ভেরিয়েবল, অর্থাৎ এই যে ডাটা পড়লো সে এই ভেরিয়েবলে অ্যাসাইন করলো, এবং আমরা জাস্ট এই ভেরিয়েবলে অ্যাসাইন হওয়ার মানটা, অর্থাৎ লাইনটা আমরা জাস্ট প্রিন্ট করে দিলাম। ওকে, আশা করি বুঝতে পেরেছেন।
তো রিডিং স্ট্রিং ফ্রম ফাইলস আমাদের হয়ে গেল। এটা লোকাল এবং রিমোট দুটো হতে পারে। যেমন এখানে যদি txt ফাইলটা আমাদের লোকাল নয়, জাস্ট http my site dot something /input.txt হতো, সেম রেজাল্টই হতো। আশা করি ব্যাপারটা বুঝলেন। তারপরে আছে printf এবং fprintf, এবং সেটার মধ্যে আমরা দেখি রাইট করতে পারি কিনা ফাইল। তো স্ট্রিংটা রেখে দিলাম। তো দেখি আমাদের একটা স্ট্রিং লেটসে here doc-এর মাধ্যমে আমরা লিখি যে my query। তো here doc SQL একটা জাস্ট আইডেন্টিফায়ার নেম, তারপর আমাদের লিখলাম যে select all from users, এরকম একটা আমাদের জাস্ট স্ট্রিং। এবং এটাকে আমরা চাই যে আমাদের input.txt যে ফাইলটা আছে সেখানে আমরা রাইট করতে। তো এটার জন্য আমরা যথারীতি fprintf যে আছে সেটা ইউজ করব। এবং এটা আমাদের প্রথম আর্গুমেন্ট স্ট্রিং নেবে এবং পরের আর্গুমেন্টটা হিসেবে আমাদের যে আমাদের ফরম্যাটটা আছে সেটা নেবে, এবং ফরম্যাটটা আমাদের স্ট্রিং, দেন আমাদের যে ফাইলটা মাই কোয়েরি। তো এটা যদি এখন রান করি তাহলে আসলে এরর আসবে। এর কারণটা বলতেছি। এর কারণটা হচ্ছে এখানে আর দেয়া আছে, এটা হবে আসলে ডাব্লিউ, কারণ আমরা রাইট মোডে রান করব। তো এখন কন্ট্রোল বি যদি চাপি তাহলে এই হেয়ার ডকের যে স্ট্রিংটা, অর্থাৎ উপরে একটা ফাঁকা লাইন, নিচে একটা ফাঁকা লাইন, তারপর এখানে একটা স্ট্রিংটা সেটা এখানে রান হয়ে গেছে। তো এটা যদি আমি রিমুভ করতে চাই, এই দেখুন। তো আশা করি fprintf এবং fscanf এর যে কনসেপ্টটা সেটা পেয়েছেন। অর্থাৎ আমাদের জেনারেল যে printf সেটা আমাদের স্ট্রিং নিয়ে কাজ করে না, কিন্তু fprintf যেটা সেটা একটা স্ট্রিং নেয় এবং সেখানে সে আউটপুটের কাজটা করে, এবং fscanf একইভাবে একটা স্ট্রিং নেয় এবং সেখানে সে ইনপুটের কাজ, সেখান থেকে ইনপুটের কাজ করে। তো একইভাবে যদি আমরা ফাইলের বদলে যদি কনসোলে করতে চাইতাম তাহলে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের যে কনস্ট্যান্ট আছে সেটা ইউজ করতাম। তো আমরা পরের স্লাইডে যাই। আমাদের এখনকার টপিক হচ্ছে অ্যাক্সেসিং সাবস্ট্রিংস, অর্থাৎ একটা স্ট্রিং এর ছোট ছোট যে পার্ট, তাকে আমরা সাবস্ট্রিংস বলতেছি, সেই পার্টগুলোকে আমরা অ্যাক্সেস করব। তো সবার আগে যে ফাংশনটা আমাদের শিখতে হবে সেটা হচ্ছে স্ট্রিং পজিশন ফাংশন। যেই ফাংশনটা অ্যাকচুয়ালি আমাদের একটা স্ট্রিং এর ভিতরে আরেকটা স্ট্রিং যদি থাকে সেটা খুঁজবে এবং আমাদের যে পজিশনটা আছে সেটা রিটার্ন করবে। তো এটার যে গঠনটা সেটা হচ্ছে প্রথমে একটা প্যারামিটার নেবে, এটাকে আমরা বলতেছি হ্যাশট্যাগ। তো হ্যাশট্যাগটা হচ্ছে আমাদের যে স্ট্রিং, মূল স্ট্রিং, এবং পরের যে আর্গুমেন্টটা সেটা হচ্ছে নিডল, অর্থাৎ আমরা কোন স্ট্রিংটা আমরা খুঁজবো। যেমন এখানে একটা উদাহরণ দিছি, লেটস আমাদের john@gmail.com এই যে অ্যাড্রেসটা আছে সেখানে কি সিম্বল আছে কিনা, অর্থাৎ সিম্বল যদি থাকে তাহলে সেটা খোঁজো এবং তার যে পজিশন সেটা আমাকে রিটার্ন করো। তো দেখি এটা কিভাবে কাজ করে। যদি রান করি দেখতে পাবো যে অ্যান্সার আসছে আমাদের 4, অর্থাৎ যেই পজিশনটায় সে আমাদের সাইন পেয়েছে সেই পজিশনটা আমাদেরকে রিটার্ন করতেছে। যদি আমরা গুনি 0 1 2 3 and then 4, তো অ্যান্সার হচ্ছে 4। ওকে, ইজি। তবে একটা ব্যাপার, যখন আমরা স্ট্রিং পজিশন ব্যবহার করব এবং যদি আমাদের ফার্স্ট অকারেন্সটা যদি প্রথমেই চলে আসে তাহলে কিন্তু 0 রিটার্ন করবে।
তো সুতরাং আমরা যখন ইফ যে আমাদের কন্ডিশনাল লজিক আছে সেখানে যদি আমরা স্ট্রিং পজিশন ইউজ করি তাহলে আমাদের 0 দ্বারা না আমাদের ফলস দ্বারা আসলে চেক করাটা বুদ্ধিমানের কাজ হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তারপরে যে টপিক সেটা হচ্ছে এক্সট্রাক্ট সাবস্ট্রিংস, অর্থাৎ একটা সাবস্ট্রিংসকে আমরা শুধুমাত্র খুঁজবই না, সেই সাবস্ট্রিংটাকে আমরা নিব এবং সেটা দ্বারা হয়তো পরবর্তীতে আবার কাজ করব। তো এটার জন্য যে মেথডটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে সাবস্ট্রিং SUB-STR এই মেথডটা, এবং এটাও প্রথম প্যারামিটার প্রথম আর্গুমেন্ট হিসেবে আমাদের হ্যাশট্যাগ নেবে, এবং হ্যাশট্যাগ আমরা যেটা বললাম হ্যাশট্যাগটা হচ্ছে আমাদের মূল যে স্ট্রিং যাকে নিয়ে আমাদের সবকিছু অপারেশন, সেই আমাদের স্ট্রিংটা, সেটাকে আমরা হ্যাশট্যাগ বলতেছি। এবং সেকেন্ড যে আর্গুমেন্টটা সেটা হচ্ছে স্টার্ট, এবং পরেরটা হচ্ছে লেন্থ, অর্থাৎ আমাদের কোথা থেকে আমরা স্টার্ট করব এবং কত কত লেন্থ পর্যন্ত আমরা আসলে চালাবো। তো আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি। লেটস সে আমাদের স্ট্রিংটার নাম আছে, আচ্ছা আমাদের ভেরিয়েবল দেওয়ার দরকার নেই, তার ইকো করি বা ওকে, লেটস সে হ্যালো ওয়ার্ল্ড যে সেন্টেন্সটা আছে সেটা। তো আমরা জানি হ্যালো ওয়ার্ল্ড যে সেন্টেন্সটা সেখানে আছে 5টা আর একটা 6টা আর 5টা 11টা ক্যারেক্টার। তো আমরা চাই যে স্টার্ট করো তুমি 6 নম্বর ক্যারেক্টার থেকে, এবং এরপর যে 5টা ক্যারেক্টার আছে সেটা প্রিন্ট করো, ঠিক আছে? অর্থাৎ এই যে 6 নম্বর ক্যারেক্টার থেকে শুরু করে নেক্সট যে 5টা ক্যারেক্টার আছে সেটা প্রিন্ট করো। তো দেখি প্রিন্ট করতে পারে কিনা। এই যে প্রিন্ট করছে ওয়ার্ল্ড, অর্থাৎ শুরু হয়েছে এই যে 0 1 2 3 4 5 দেন 6 থেকে, অর্থাৎ 6 থেকে, এবং নেক্সট 5টা যে ক্যারেক্টার আছে 1 2 3 4 5 সেটা প্রিন্ট করো। তো সাবস্ট্রিং মেথডটা এইভাবে কাজ করে। তবে এই যে 5 যে আর্গুমেন্ট আছে সেটা আসলে অপশনাল। যদি আমরা 5 নাও দিই তাহলে কিন্তু আমাদের ওয়ার্ড প্রিন্ট করবে। এর কারণটা হচ্ছে শুধু আমাদের স্টার্ট বলে দিলে আসলে হয়ে যাবে, কিন্তু আমাদের লেন্থটা যদি দরকার না হয় তখন আমরা বলবো না। কিন্তু একটা বিষয়, লেটস সে আমাদের পরে আরো কয়েকটা ক্যারেক্টার আছে, তখন আসলে কি হবে যদি রান করি, দেখা যাচ্ছে যে পরে যে ক্যারেক্টার সেগুলো ইউজ করতেছে, অর্থাৎ অপশনাল যে লেন্থ আর্গুমেন্ট আছে সেটা যদি আমরা না বলি তাহলে স্টার্ট থেকে শুরু হয়ে একেবারে এন্ড অফ দ্য স্ট্রিং, অর্থাৎ স্ট্রিং এর শেষ পর্যন্ত সবগুলো ক্যারেক্টার আমাদেরকে রিটার্ন করবে। এবং আরো একটা ব্যাপার, যদি স্টার্টের ভ্যালু যদি আমাদের নেগেটিভ ভ্যালু হয় তাহলে এটা শেষ থেকে রিটার্ন করা শুরু হবে। লেটস সে আমরা যদি বলি যে স্টার্ট -3 দিতাম, তাহলে দেখা যাবে যে শেষের যে 3টা ক্যারেক্টার সেটা মানে শেষ থেকে শুরু করে জাস্ট লাস্ট পর্যন্ত রিটার্ন করবে। তো আমরা যদি মাইনাস ব্যবহার করে জাস্ট এই হাউটা প্রিন্ট করতে চাই তাহলে কি হতো, তাহলে কি করতে হবে আমাদেরকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ -12 থেকে দেন নেক্সট যে 3টা ক্যারেক্টার আছে সেটা প্রিন্ট করতে হবে। এই যে আমরা হাউ পেয়ে গেছি, এবং এই কাউন্টটা কিন্তু 1 থেকে শুরু হবে, এটা মনে রাখবেন, 0 থেকে না। আশা করি বুঝতে পারছেন। এই স্লাইডটা একটু মনোযোগ দিয়ে কয়েকবার পড়লে আশা করি আপনাদের যদি কোনো ডাউট থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে। তো নেক্সট আমরা শিখব রিপ্লেস সাবস্ট্রিংস, অর্থাৎ আমাদের যে সাবস্ট্রিংসটা আমরা দেখলাম সেটাকে আমরা কিভাবে রিপ্লেস করতে পারি। তো এটার জন্য একটা মেথড আছে SUB-STR দেন আন্ডারস্কোর রিপ্লেস, অর্থাৎ সাবস্ট্রিং রিপ্লেস। তো সাবস্ট্রিংটাকে আমরা ধরবো এবং রিপ্লেস করে দেবো। তো অবশ্যই আমাদের ওল্ড যে স্ট্রিংটা, অর্থাৎ আমাদের মেইন যে স্ট্রিং সেটা লাগবে, এবং সেটা যথারীতি আমাদের প্রথম যে আর্গুমেন্ট সেটা হ্যাশট্যাগ। দেন আমাদের যে স্ট্রিংটা আমরা ইউজ করব সেই স্ট্রিংটা, অর্থাৎ নিউ স্ট্রিং। দেন স্টার্ট এবং লেন্থ। স্টার্ট এবং লেন্থ এর আগে যে আমরা দেখাইলাম ওই একইভাবে কাজ করে, অর্থাৎ শুরু হবে এবং তারপরে কয়টা
ক্যারেক্টার আসলে রিমুভ হবে বা অপারেশনে থাকবে সেটা। তো আমরা দেখি যে কিভাবে কাজ করে। লেটস সে আমাদের একটা অনেক বড় স্ট্রিং আছে, লিখি দিয়ে মেইন স্ট্রিং হ্যালো ওয়ার্ল্ড, এরকম একটা স্ট্রিং আছে, ঠিক আছে। তো আমরা চাই যে এই ওয়ার্ল্ডটাকে আমরা রিমুভ করব, অর্থাৎ সাবস্টিটিউট করব একটা নাম দ্বারা। তো দেখি কিভাবে কাজ করে। তাহলে আমাদের সাবস্ট্রিং রিপ্লেস, তো প্রথমে হেস্ট্যাগ অর্থাৎ আমাদের মেইন স্ট্রিং দিলাম। তারপর আমাদের হচ্ছে নিউ স্ট্রিং, অর্থাৎ আমাদের কোন স্ট্রিংটাকে আমরা আসলে বসাতে চাই। তো এটার নাম দিলাম লেটস সে দণ্ড, অর্থাৎ হ্যালো দণ্ড এইভাবে আসবে। তারপর আমাদের স্টার্ট, তোমরা স্টার্ট করতে চাই কোথায়, তোমরা যথারীতি গুণি 0 1 2 3 4 5 6, অর্থাৎ 6 থেকে যাবে, ঠিক আছে। এখানে 5টা 6টা, তাহলে আমাদের 7 থেকে শুরু করতে হবে, তাই না। তো 7 থেকে গেল। দেন আমাদের আমরা শুধুমাত্র ওয়ার্ল্ডকে রিমুভ করতে চাই, তাই না। তাহলে ওয়ার্ল্ডে কয়টা আছে, আমাদের 5টা আছে। তো দেখি আমাদের হ্যালো জন্ডো হাওয়ার আসে কিনা। যদি আমরা রান করি, ওকে ইকো করতে হবে। যদি রান করি তাহলে দেখবো আমাদের একটু ভুল আসছে, হ্যালো জন্ডো, ঠিক আছে। এখানে ভুলটা হলো, এখানে 5টা একটা 6টা, তোমাদের এখানে 6 দিতে হবে। রান করি, তাহলে দেখতে বলতে হ্যালো জন্ডো হাউ আর ইউ এভাবে চলে আসছে। এবং লেন্থ যেটা সেটা কিন্তু অপশনাল, যদি আমরা লেন্থ রিমুভ করে দিই তাহলে আমাদের পরবর্তী যে সেন্টেন্স গুলো আছে সবগুলো অ্যাকচুয়ালি গায়েব হয়ে যাবে। এর কারণটা হচ্ছে স্টার্ট থেকে যদি লেন্থ বলে না দিই, পরে এগুলো আসলে অটোমেটিক্যালি এন্ড অফ দ্য স্ট্রিং পর্যন্ত অপারেশনটা চলবে। তো হ্যালো জন্ডো আমরা পেয়ে গেলাম। তো এই যে সাবস্ট্রিং রিপ্লেস, এটা আমরা শো মোর বাটন যে ছিল সেখানে আমরা ইউজ করতে পারি। তারপর ক্রেডিট কার্ডের যে নাম্বারগুলো সেখানে দিয়ে x দ্বারা রিপ্লেস করতে পারি। এরকম অনেক ধরনের ইউজ আছে, খুবই হ্যান্ডি একটা মেথড। এবং যথারীতি যদি এটা নেগেটিভ দ্বারা শুরু হয় এই স্টারটা, তাহলে আমাদের যে ওল্ড স্ট্রিং আছে সেটার একেবারে ডান দিক থেকে কাউন্ট হবে। আশা করি বুঝতে পেরেছেন। এই যে স্লাইডের কথাগুলো এবং এই যে কোড দুটো যদি আপনারা দেখেন তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমরা পরের স্লাইডে যাই। তো পরের স্লাইডে আমরা শিখবো প্রসেসিং এ স্ট্রিং 1 বাইট এট এ টাইম, অর্থাৎ একটা স্ট্রিং তো অনেকগুলো ক্যারেক্টারের সমষ্টি, তাই না। আমাদের অনেক সময় একটা করে বাইটকে কনসিডার করতে হতে পারে এবং প্রসেস করতে হতে পারে। তো এটার জন্য আমরা str অর্থাৎ স্ট্রিং নামে যে মেথডটা সেটা ইউজ করব। এবং এটাও যথারীতি প্রথম আর্গুমেন্ট হিসেবে হ্যাশট্যাগ নেবে, অর্থাৎ আমাদের মেইন স্ট্রিংটা নেবে, এবং পরবর্তী একটা আর্গুমেন্ট সেটা হচ্ছে নিডল। তো এই নিডলটাকে যখনই সে পাবে, অর্থাৎ ফার্স্ট অকারেন্স হবে, সেই নিডলটাকে সে খুঁজে বের করবে, ঠিক আছে। এবং সেটা আসলে আমাদেরকে একটা স্ট্রিং রিটার্ন করবে, যেটা হচ্ছে আমাদের যে হ্যাশট্যাগ যে স্ট্রিংটা আছে সেটার সেই যে ফার্স্ট অকারেন্স সেখান থেকে শুরু করে তার শেষ পর্যন্ত। তো এই ফাংশনটা হচ্ছে কেস সেন্সিটিভ। আর যদি আমরা কেস সেন্সিটিভ না করে যদি কেস ইনসেন্সিটিভ করতে চাই তাহলে জাস্ট str দেন একটা আই, তারপর str, এই যে স্ট্রিং ইনসেন্সিটিভ স্ট্রিং, এরকম str i str এরকম। তো দেখি কিভাবে কাজ করে। তো এটার জন্য আসলে এখানে একটা আমি কোড অলরেডি দিয়ে দিছি। যেমন একটা আমাদের স্ট্রিং আছে মাই স্ট্রিং, এটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, এবং লেটস সে আমাদের এখানে কয়টা ভাওয়েল আছে সেটা আমাদেরকে গুনতে হবে। তো ভাওয়েল একটা সংখ্যা, সেটা 0 দ্বারা স্টার্ট করলাম, এবং প্রতিটা স্ট্রিং এর এই আমাদের মাই স্ট্রিং এর প্রতিটা ক্যারেক্টারকে আমরা একটা করে দেখি ফর লুপের মধ্যে। তো 0 থেকে শুরু করে হ্যালো ওয়ার্ল্ড যে স্ট্রিং লেন্থ, অর্থাৎ
11 পর্যন্ত 11-র কম পর্যন্ত চলুক এবং আই এক এক করে পারুক, এরকম একটা আমাদের কিছু একটা লিখছি এখানে। দেন আমাদের যদি যে ক্যারেক্টার গুলো অর্থাৎ যেমন এস ই এল এল এই পুরো ক্যারেক্টার অর্থাৎ পুরো ক্যারেক্টার যদি এই স্ট্রিং এর একটা অকারেন্স থাকে অর্থাৎ একটা স্ট্রিং এর মধ্যে যদি এগুলার একটা একটা করে যদি আমরা খুঁজে পাই আর কি, অকারেন্স খুঁজে পাই, তাহলে তার ভাওয়েলের একটা একটা করে ভ্যালু বাড়াই দেব। আশা করি বোঝাতে পেরেছি। তো আমাদের মেইন যে এই স্লাইডটার যে মূল শিক্ষাটা সেটা হচ্ছে এই লাইনটা আমি অলরেডি হাইলাইট করে দিচ্ছি, যে আমাদের এস ই এল এল ও এরকম যে আমাদের প্রতিটা ক্যারেক্টার, সেটা কি আমাদের এই যে স্ট্রিংটা এ ই আই ও ইউ অর্থাৎ আমাদের ভাওয়েলের ছোট হাতের এবং বড় হাতের যে ভাওয়েল, এটার মধ্যে কি আছে? যেহেতু এটা আমাদের হেড স্ট্রাক অর্থাৎ আমাদের মূল স্ট্রিং, তো এই মূল স্ট্রিং এ কি এই এইচ আছে? না, তাহলে ভাওয়েল বাড়বে না। তারপর ই ই কি আছে? হ্যাঁ আছে, তাহলে ভাওয়েলের মান 1 বাড়লো। তারপর এল নাই, ও আছে, তাহলে ভাওয়েলের মান 2। তারপর ডাব্লিউ নাই, তাহলে ও আছে, তাহলে 3। আর এল ডি নাই, তাহলে ভাওয়েলের মান 3 আসবে। ঠিক আছে? তো এভাবে কাজ করে। এবং অলরেডি আমরা যদি দেখি যে টোটাল ভাওয়েলস ইকুয়াল টু 3 চলে আসছে অলরেডি এতে। তো প্রসেসিং এ স্ট্রিং 1 বাইট এট আ টাইম এভাবে কাজ করে। এই পুরো কোডটা অলরেডি যেহেতু দেয়া আছে, তো আমি আর কোড করে আবার দেখালাম না। তো নেক্সট স্লাইডে যেতে চাই এখন, এবং এখানে আমরা শিখবো স্ট্রিং রিভার্স অর্থাৎ একটা স্ট্রিংকে আমরা রিভার্স করতে পারি কিভাবে। তো স্ট্রিং রিভার্সের জন্য জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড একটা আমাদের মেথড আছে, এটা হচ্ছে str rev অর্থাৎ স্ট্রিং এর str এবং রিভার্সের rev স্ট্রিং রিভার্স। তো এখানে দিলে আমাদের একটা স্ট্রিং 1 বাইট এট এ টাইম অর্থাৎ পুরা বাইট ওয়াইজ আমাদের রিভার্স হয়ে যাবে। কিন্তু আমরা যদি রিভার্স বাই ওয়ার্ডস করতে চাই অর্থাৎ একটা ওয়ার্ড আরেকটা ওয়ার্ডের আগে না পরে, এই অর্থাৎ ওয়ার্ড ভিত্তিক যদি করতে চাই, তাহলে তার সেখানে একটা আমরা টেকনিক খাটাতে পারি ইমপ্লোড এক্সপ্লোড এবং অ্যারে রিভার্সের মাধ্যমে, যেটা আমি অলরেডি দেখাই দিয়েছি এখানে। অর্থাৎ হ্যালো ওয়ার্ল্ড যে স্ট্রিংটা আছে সেখানে আমরা একটা স্পেসের মাধ্যমে ভাগ করব, তো একটা আমাদের একটা অ্যারে রিটার্ন করবে এবং এই অ্যারেটাকে আমরা জাস্ট রিভার্স করব এবং সেটাকে জাস্ট আমরা কনক্যাট করবো বা জয়েন করবো ইমপ্লোডের মাধ্যমে। তো এটা একটু তাড়াতাড়ি দেখাই দিই। তাহলে হ্যালো ওয়ার্ল্ড, তাই না? তো আমরা যদি এক্সপোর্ট করি এটাকে একটা স্পেসের মাধ্যমে, তাহলে আমরা একটা অ্যারে পাবো। তো দেখি অ্যারেটা, এই অ্যারের প্রথম ভ্যালু হচ্ছে হ্যালো, পরটা হচ্ছে ওয়ার্ল্ড। এবং অনেকগুলো যদি আমাদের ওয়ার্ড থাকে তাহলে দেখি, এই যে হ্যালো ওয়ার্ল্ড হাউ আর ইউ। ঠিক আছে? অর্থাৎ আমাদের এক্সপোর্ট মেথডটা স্ট্রিং অ্যারেতে কনভার্ট করে, এটা এর আগেও আমি দেখছিলাম। তো আমরা যেহেতু ওয়ার্ডগুলোকে রিভার্স করবো, তো এই অ্যারেটাকে আমরা রিভার্স করে দিই, তাই না? তো রিভ অ্যারে অর্থাৎ রিভার্স অ্যারে দিলাম, তাহলে অ্যারে রিভার্স মানে যে মেথডটা আছে সেটাকে দিই এবং প্রিন্ট করি রিভার্স যে অ্যারেটা আছে এটা, তাহলে দেখতে পাবো যে অলরেডি রিভার্স হয়ে গেছে। তো আমরা এখন জাস্ট কি করবো, ইনক্লুড করবো। ঠিক আছে? তো রিভার্স স্ট্রিং ইনক্লুড গ্লু হচ্ছে কিছু না, একটা স্পেস, পিসিএস হচ্ছে আমাদের রিভার্স যে অ্যারেটা আছে সেটা, এবং আমরা জাস্ট ইকো করবো রিভার্স যে স্ট্রিংটা আছে সেটা। তাহলে দেখতে পাবো যে আমাদের এই পুরো যে সেন্টেন্সটা সেটা ওয়ার্ড অনুযায়ী উল্টা হয়ে গেছে, অর্থাৎ ইউ সামনে আর, তারপর হাউ, তারপর ওয়ার্ড হ্যালো। কিন্তু যদি আমরা জাস্ট
স্ট্রিং রিভার্স করতাম তাহলে কিন্তু 1 বাইট এট এ টাইম রিভার্স হয়ে যেত, ঠিক আছে? অর্থাৎ একটা একটা করে বাইট পুরাটাই রিভার্স হয়ে যেত, ওয়ার্ড অনুযায়ী হতো না। আশা করি কনসেপ্টটা বুঝতে পারলাম। তো নেক্সট স্লাইডে যাই আমরা, এবং এখানে একটা ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে র্যান্ডম স্ট্রিং জেনারেটর। এটা অনেক কাজে লাগে। তো এটার জন্য আমরা আমাদের নাম্বার সিস্টেম ক্লাসের যে এমটি র্যান্ড ফাংশনটা শিখছিলাম সেটা আমরা ইউজ করব। তো শুরুতে আলফা নিউমেরিক যে ক্যারেক্টারগুলো সেটা আমরা আমাদের একটু টেকনিকের মাধ্যমে, বারবার তো লেখাটা আসলে বিরক্তিকর, আমরা টেকনিকের মাধ্যমে তৈরি করে নিই। তো এটার জন্য আমরা এ থেকে জেড এর মধ্যে যে রেঞ্জটা সেটা এবং 0 থেকে 9 এর মধ্যে যে রেঞ্জটা সেটা, অর্থাৎ 0 থেকে 9 এর মধ্যে যে অ্যারেটা সেটা, এবং এখান থেকে এ থেকে এই ছোট হাতের জেড পর্যন্ত যে অ্যারে, দুটো অ্যারেকে আমরা কম্বাইন করলাম এবং এখানে ইনক্লুড করে একটা স্ট্রিং কনভার্ট করলাম। তাহলে আলফা নিউমেরিক যে আমাদের স্ট্রিং সেটা পেলাম। এবং তারপর র্যান্ডম স্ট্রিং জেনারেটর যে একটা ফাংশন, সেখানে লেন্থ এবং ক্যারেক্টার দুটো আর্গুমেন্ট প্যারামিটার নিচ্ছি, এবং সেখানে তার আমাদের র্যান্ডম স্ট্রিং অ্যাকচুয়ালি র্যান্ডমলি একটা করে ক্যারেক্টার অ্যাক্সেস করে আমরা স্ট্রিং এ কনক্যাট করতেছি এই যে ডট অপারেটর দিয়ে। এবং এরপরে আমরা জাস্ট ওই ফাংশনটাতে আমাদের ইচ্ছে মতো একটা লেন্থ বলে দিচ্ছি এবং আমাদের যে আলফা নিউমেরিক যে ক্যারেক্টার সেটা ঢুকাই দিচ্ছি, এবং আমাদের এরকম একটা 50 লেন্থের একটা র্যান্ডম নাম্বার দিয়ে দিচ্ছি। তো আমরা যদি একটু তাড়াতাড়ি দেখি কাজটা কি করলাম। তো প্রথম যেটা কাজ করছি সেটা হচ্ছে আমাদের একটা অ্যারে তৈরি করছি, যেখানে আমরা এ থেকে শুরু করে জেড এ থেকে শুরু করে জেড পর্যন্ত আমরা নিয়ে নিছি। তারপর আরেকটা অ্যারে সেটাতে আবার আছে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত। হ্যাঁ, 0 থেকে শুরু করে 9 পর্যন্ত, যেহেতু এটা নাম্বার তো আমার সিঙ্গেল কোটেশন দেওয়ার দরকার নেই। তোমাদের দুটা অ্যারেকে যদি আমরা কম্বাইন করে একটা অ্যারেতে কনভার্ট করতে চাই, তাহলে এখানে একটা সুন্দর সিনট্যাক্স আছে, জাস্ট ডট ডট ডট, এখানে ডট ডট ডট। তাহলে আমরা একটা সুন্দর অ্যারে পেয়ে গেলাম। যদি রান করি দেখতে পাবো একেবারে আমাদের এ থেকে শুরু করে আমাদের 9 পর্যন্ত। তো এই পুরো অ্যারেটাকে আমরা ইমপ্লোড করি, এটাকে যেটা দেখলাম আমরা ইমপ্লোড করব কোনো স্পেস ছাড়া, এবং যেহেতু এটা স্ট্রিং রিটার্ন করবে তো স্ট্রিংটাকে দেখি, এই যে একটা স্ট্রিং চলে আসলো। তো এই স্ট্রিংটাকে আসলে আমরা পরবর্তীতে ক্যারেক্টার্স নাম দিলাম। তো ক্যারেক্টার্স, এবং একটা ফাংশন লিখতেছি আমরা, সেটা হচ্ছে র্যান্ডম স্ট্রিং জেনারেটর। এর একটা লেন্থ নামে একটা প্যারামিটার নেবে এবং ক্যারেক্টার্স নামে একটা প্যারামিটার নেবে, এবং দেন আমরা স্ট্রিং নামে একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করলাম, এবং আমাদের যে ক্যারেক্টার্স গুলো দিবে সেখানে একটা ফর লুপ চালাবো আমরা। ফর i সমান সমান 0 থেকে শুরু করে i লেস দ্যান স্ট্রিং লেন্থ অফ ক্যারেক্টার, অর্থাৎ যে ক্যারেক্টার গুলো সেটা, দেন i এক করে বাড়বে, এবং আমাদেরকে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্ট্রিং এর সাথে কনক্যাট করতে হবে আমাদের যে ক্যারেক্টার আছে, ক্যারেক্টার সেটার যে লেন্থ আছে সেটার উপর ভিত্তি করে একটা র্যান্ডম নাম্বার। তো এটার জন্য আমরা এমটি র্যান্ড, এবং এখানে আমরা 0 থেকে শুরু করে আমাদের যে স্ট্রিং লেন্থের যে ক্যারেক্টারটা সেটা আমরা দিতে পারি। তো স্ট্রিং লেন্থ অফ ক্যারেক্টার্স -1, যেহেতু এটা কম দিতে হবে। তো
তারপর আমরা জাস্ট সিম্পলি রিটার্ন করব স্ট্রিংটা, ঠিক আছে। তো দেখি এটা ইকো করে, তো ইকো করি যে র্যান্ডম স্ট্রিং জেনারেটর, তখন আমরা করি 5 লেন্থ একটা নিব এবং আমাদের যে ক্যারেক্টারটা আছে সেটা নেব, দেখি রান করে। তো এখানে আমাদের এটা হবে লেন্থ, তাহলে এই যে আমরা 5 বার র্যান্ডম নামের মাধ্যমে এই যে একটা 5 লেন্থের একটা স্ট্রিং আমরা পেয়ে গেছি। 5টা একটু কম হয়, 15 দিই। এই যে আমি যদি বারবার রান করতে হ্যাঁ রান করি, এই যে 15 ক্যারেক্টারের স্ট্রিং জেনারেট হচ্ছে, র্যান্ডম স্ট্রিং। ওকে, এরপর দেখি আমরা কি শিখবো। এরপর হচ্ছে কন্ট্রোলিং কেসেস, অর্থাৎ একটা স্ট্রিং এর যে বিভিন্ন কেস হতে পারে, তাই না, আপার কেস, লোয়ার কেস। তো ওই ব্যাপারটা খুব সহজ। এখানে 4টা মেথড আছে। একটা হচ্ছে ইউসি ফার্স্ট, অর্থাৎ আপার কেস ফার্স্ট, তারপর হচ্ছে ইউসি ওয়ার্ডস, অর্থাৎ আপার কেস ওয়ার্ডস, তারপর স্ট্রিং টু লোয়ার, অর্থাৎ পুরো স্ট্রিংটা লোয়ার করো, তারপর স্ট্রিং টু আপার, অর্থাৎ পুরো স্ট্রিংটা আপার করো। আপার বলতে আসলে আপার কেস। তো ইউসি ফার্স্ট যে মেথডটা, এটা কি করতেছে একটু দেখি। এখানে আমরা কোড করার দরকার নেই, এটা সহজ আছে। হ্যালো ওয়ার্ল্ড, অর্থাৎ হ্যালো লোয়ার কেস, ওয়ার্ল্ডের আর আর এল কিন্তু লোয়ার কেস। তো ইউসি ফার্স্টের মধ্যে যদি আমি এই ইকো করি এই পুরো স্ট্রিংটা, তাহলে আমার মধ্যে প্রথম যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে বড় হাতের ডাব্লিউ, এবং পরবর্তীতে কোনোগুলোই আসলে চেঞ্জ হয়নি। এই যে এটা বড় হাতের আছে, এটা বড় হাতের আছে, সব ঠিকঠাক, শুধুমাত্র প্রথমেরটা বড় হাতের। তো এটাকে বলতেছি আমরা আপার কেস ফার্স্ট, অর্থাৎ শুধুমাত্র প্রথমেরটা আপার কেস করো, আর কোনো কিছুই তোমাকে করতে হবে না। তারপর একটা আছে আপার কেস ওয়ার্ডস, অর্থাৎ একটা করে ওয়ার্ডের প্রথমগুলা বড় হাতের করো, আর কিছু তোমাকে করতে হবে না। যেমন আমাদের এখানে ছোট হাতের সবগুলো ছিল, এখানে ছোট হাতের প্রথম দুইটা, তারপর বড় হাতের দুটা, তারপর ছোট হাতের। তো আপার কেস ওয়ার্ড যেহেতু, তো এটা করছে কি প্রতিটা ওয়ার্ডের প্রথম ওয়ার্ডটা আপার কেস করছে, কিন্তু এরপর কি আছে সে আর দেখেনি। যেমন এই যে এটা হ্যালোর প্রথমটা বড় হাতের এস, ওয়ার্ল্ডের প্রথমটা বড় হাতের এস, এবং পরেরটা যে দুইটাতে বড় হাতের আছে এই কিন্তু থেকেই করেনি। তো কাজটা এভাবে করে, অর্থাৎ আপার কেস ওয়ার্ডস শুধুমাত্র ওয়ার্ডের যে প্রথম লেটারটা সেটা আপার কেস করো, এবং বাকিগুলো তোমাকে কিছু করতে হবে না। আশা করি বুঝতে পারলেন। আর স্ট্রিং টু লোয়ার যেটা করে সেটা হচ্ছে প্রতিটা এলিমেন্ট, প্রতিটা বাইটকেই সে লোয়ার কেসে কনভার্ট করে। হ্যালো তো আগে লোয়ার ছিল ঠিক আছে, কিন্তু ওয়ার্ল্ডের যে আর আর এল যে বড়তে ছিল সেগুলো পরবর্তীতে লোয়ার কেস হয়ে গেছে। এবং স্ট্রিং টু আপার এটা বিপরীত কাজ, সেটা হচ্ছে ছোট হাতের হোক আর বড় হাতের হোক সবগুলোকে আপার কেসে কনভার্ট করো। তো আশা করি এটা সহজ আছে, বুঝতে পারলেন। তো নেক্সট আমরা শিখবো একটা একটু ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে স্ট্রিং ইন্টারপোলেশন। অর্থাৎ আমরা প্রথমে যেটা দেখলাম, একটা ডাবল কোটেশনের মধ্যে আমাদের যে ভেরিয়েবলের নাম দেওয়া হয়, তাহলে স্ট্রিং ইন্টারপোলেশনের মাধ্যমে আমরা ভেরিয়েবলের নামটাকে ডাইনামিক্যালি অ্যাক্সেস করতে পারি। তো স্ট্রিং ইন্টারপোলেশনের একটা স্পেশাল বিষয় আমি এখানে অ্যাড করছি, সেটা হচ্ছে আমাদের যে অ্যারের যে এলিমেন্ট গুলো সেগুলো যদি আমরা অ্যাক্সেস করতে চাই এইভাবে, এই যে এটা ডাবল কোটেশনের মধ্যে দিয়ে অ্যারে নেমের মধ্যে দিয়ে কি দেই, তাহলে কিন্তু এটা ইনকারেক্ট হবে। এবং সেম গোজ ফর ডাবল কোটেশনের মধ্যে ডাবল কোটেশন। কিন্তু কারেক্ট ওয়ে হচ্ছে জাস্ট অ্যারে নেম কিন্তু, এবং পরে হচ্ছে কি, অর্থাৎ এখানে ইন জেনারেল যে আমরা একটা কোটেশন দেই, সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন যাই হোক, সেটা দিতে হয় না, তাহলে কিন্তু আমরা পাবে। একটু উদাহরণ দেখি। লেটস সে একটা অ্যারে আছে আইডি 1 অ্যান্ড নেম, এটা অবশ্যই আমাদের অ্যাক্সেসরি বেরোয় অ্যারে বন্ধু, ঠিক আছে। এখন যদি আমরা ইকো করি এই অ্যারের প্রথম এলিমেন্টটা আইডি, লেটস সে, দেখতে পাবো যে পার্স এরর, ঠিক আছে। আমরা ইন জেনারেল কি করতাম,
যদি ইকো করতে হতো তো আমাদের এর আইডি এভাবে দিতে হতো, তাই না? আমরা পিন করতাম, ঠিক আছে। কিন্তু এই ডাবল কোটেশনের মধ্যে যদি আমরা রাখি তাহলে পাস এরর আসবে। আশা করি আপনি এই প্রবলেমটা কে কি হচ্ছে বুঝতে পারলেন। আরেকটু খুলি, যে মাই নেম, এই যে নেমটা আছে না, তো এটা তো আমরা এখানে অ্যাক্সেস করতে পারতেছি, তাই না? মাই নেম। তো একইভাবে আমাদের তো এই অ্যারেও অ্যাক্সেস করার কথা, যে অ্যারের যে এলিমেন্ট গুলো আছে, অ্যাকচুয়ালি এটা করা যায় না। এই ধরনের হলো আমি একটু আহ, আলোচনা করতে চাই। যদি আমরা এখানে আইডি দিই বা এখানে নেম দিই, লিখবো যে পার্স এরর আসবে। তো এটা জাস্ট সিম্পল বিষয়, জাস্ট এই যে কোটেশনটা আছে সেটা যদি আমি রিমুভ করি তাহলেই কিন্তু আমাদের অ্যারের যে এলিমেন্টটা সেটা আমরা অ্যাক্সেস করতে পারবো। এবং যথারীতি আমরা অন্য কিছু হ্যালো দণ্ড, আশা করি বুঝাতে পারলাম বিষয়টা। এবং একইভাবে যদি আমার কমপ্লেক্স যে ইন্টারপোলেশন সেটা যদি হয়, সেক্ষেত্রে আবার আমাদেরকে এই যে যে কোটেশন গুলো সেগুলো কিন্তু দিতে হবে। অর্থাৎ এখানে আমাদের যে নেমটা পাচ্ছে হ্যালো জন, হ্যালো দণ্ড, তো সেখানে যদি আমরা কমপ্লেক্স ইন্টারপোলেশনে যাই সেখানে কিন্তু আবার এটা পার্সিল আসবে। তো যেহেতু আমাদের ওখানে আসলে অ্যাক্সেসটা বেশি, সেক্ষেত্রে আমরা এভাবে যদি ইউজ করি তাহলে আমাদের এর যে এলিমেন্টটা সেটা পেয়ে যাবে। তো কনভিনিয়েন্ট ওয়ে এটাই হওয়া উচিত, যেহেতু আমাদের সবসময় এভাবে ইউজ করতে হয়। আশা করি বুঝতে পারলেন। তো এই স্লাইডটা দেখলে আমাদের আহ, যে এটা ইয়েটা কনফিউশনটা সেটা ক্লিয়ার হয়ে যাবে। এবং একইভাবে হিয়ারডক যে ডকুমেন্ট আছে সেটা একইভাবে বিহেভ করে। যেমন আমি এখানে একটা উদাহরণ দিছি, যে মাই ফেভারিট নামে একটা অ্যারে আছে, সেখানে স্পোর্ট, কালার, দুটা কি এবং ভ্যালু, ফুটবল এবং গ্রিন দুটো ভ্যালু। তো এদেরকে যদি আমরা নাম ধরে যদি আমি মাই ফেভারিটের এলিমেন্ট যদি অ্যাক্সেস করতে যাই তাহলে আমরা দেখবো যে আমাদের এই যে হিয়ারডকের মধ্যে আমাদের এই যে কোটেশনটা আছে সেটা দিতে হচ্ছে। তো হিয়ারডক অনেকটাই ডাবল কোটেশনের মধ্যে দিয়ে আমাদের করতে হয়, একইভাবে কাজ করে, প্রায় একইভাবে। তো এই কোডটা দেখলে আপনারা আরো ক্লিয়ার হবেন। তো এরপরের স্লাইডে যাই, এবং এরপরের স্লাইডটা একটু গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের প্রথম যে ক্লাসটা সেখানে সম্ভবত একটা প্রবলেমে পড়ছিলাম আমরা, যেটা হচ্ছে ট্রিম। অর্থাৎ আমাদের যে ইনপুট যে নেই আমরা, সেটাকে অনেক সময় আমাদের একটু ট্রিম না করে নিলে আমাদের বিভিন্ন সময় সমস্যা হতে পারে। যেমন একটা এক্সট্রা স্পেস বা এক্সট্রা কোনো ক্যারেক্টার, এগুলো আসলে টোকেনাইজ করার সময় একটু ঝামেলা করে। তো আমাদের এই ট্রিম মেথড গুলো শেখা উচিত। এল ট্রিম হচ্ছে বাম পাশের যে ক্যারেক্টার, এক্সট্রা ক্যারেক্টার যেমন স্পেস, এগুলোকে ট্রিম করবে। তারপর আর ট্রিম হচ্ছে ডান দিকের, এবং ট্রিমটা হচ্ছে উভয় দিকের। তো এটা আমি সম্ভবত এর আগে দেখাইছিলাম, তারপরে আবার দেখাই। এল ট্রিম যদি করি, হ্যালো যদি লিখি, তাহলে দেখবো যে লেফটের যে আমাদের স্পেস গুলো আছে সেটা ট্রিম হয়ে গেছে। তো আর ট্রিম যদি করি তাহলে দেখবো এখানে কিন্তু এই স্পেস গুলো কিন্তু পিন হয়েছে, তাই না? কারণ আর ট্রিমের কাজ হচ্ছে ডান দিকে যে স্পেস সেগুলোকে ট্রিম করা, অর্থাৎ এখানে কোনো স্পেস নাই, এটা নাই, কিন্তু এই দিক বাম দিকে এগুলো আছে। তো এল ট্রিম যদি করি তাহলে দেখতে পাবো যে বাম দিকে নাই কিন্তু ডান দিকে কিছু স্পেস আছে। তো এল ট্রিম করবো আমরা যখন বাম দিকের দরকার, আর আর ট্রিম করবো ডান দিকের দরকার। দরকার বলতে আসলে রিমুভ করা দরকার বোঝাচ্ছি। এবং দুই দিকে যদি আমাদের রিমুভ করতে হয় এই এক্সট্রা স্পেস গুলো, তখন আমরা জাস্ট ট্রিম যে মেথডটা সেটা ইউজ করবো, এবং সেটা ইউজ করলে আমাদের এখানে কোনো স্পেস থাকবে না এবং বাম দিকে কোনো স্পেস থাকবে না। তো এল ট্রিম, আর ট্রিম এবং শুধুমাত্র ট্রিম কি কাজ করে সেটা বুঝতে পারলাম আশা করি। এরপর আমরা একটু প্র্যাকটিক্যাল জিনিস দেখবো, যদিও আমাদের প্রবলেম সলভিং অ্যাপ্রোচে এটা নাই,
তারপরেও জাস্ট আমি বোঝার জন্য এটা আসলে ইনক্লুড করছি এখানে, যেটা অনেকটা স্ট্রিং এর সাথে কানেক্টেড বিষয়। সেটা হচ্ছে জেনারেট অর পার্স কমা সেপারেটেড ভ্যালু সিএসভি। তো সিএসভি ভ্যালু আমরা জানি যে অনেক প্র্যাকটিক্যাল একটা বিষয়, অনেক কাজে লাগে। তো সিএসভি জেনারেট করার জন্য এবং পাস করার জন্য আমাদের এফ ওপেন, এফ ক্লোজ যে মেথড গুলো আছে ফাইল রিলেটেড সেটা লাগবে। তারপর এফ পুট সিএসভি এবং এফ গেট সিএসভি এটা লাগবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটো অলরেডি জেনারেট এবং পার্সের জন্য আমি কোড দিয়ে দিছি, যাতে এই স্লাইডটা যারা দেখবে শুধুমাত্র তাদের যাতে সুবিধা হয়। তো এখানে ডাটা নামে একটা আমাদের অ্যারে ডিক্লেয়ার করতেছি আমরা, সেখানে আইডি নেম এরকম কিছু ডাটা আছে। তারপর আমাদের ফাইল যে আমরা যে নামে সেভ করতে চাই সেটা, তারপর আমাদের স্ট্রিমটা অর্থাৎ এই ফাইলটাকে সে পড়বে রাইট মোডে, যেহেতু জেনারেটের অপশন এটা। তারপর প্রতিটা ডাটাকে আমরা লুপ করব ফর ইচ এর মাধ্যমে, এবং প্রতিটা যে আমাদের প্রতিটা যে অ্যারের যে এলিমেন্ট, যেহেতু এটা মাল্টি 2 ডাইমেনশনাল অ্যারে, প্রতিটা এই এলিমেন্ট সেটাকে আমরা অ্যারে লাইন বলতেছি, এবং সেই অ্যারে লাইনটাকে ফাংশন পুট সিএসভির যে ডাটা সেকশন সেখানে আমরা দিচ্ছি। এবং এখানে প্রথম আর্গুমেন্ট হিসেবে স্ট্রিম আছে, যে স্ট্রিমটা অ্যাকচুয়ালি আমাদের এই ফ্রেন্ডস ডট সিএসভি সেটা। এবং ফাইনালি আমরা এফ ক্লোজের মাধ্যমে স্ট্রিমটা বন্ধ করতেছি, এবং এটা রান করার পর আমাদের যে ফ্রেন্ডস ডট সিএসভি নামে একটা ফাইল আসবে, এবং সেখানে এই ডাটাগুলো ইনসার্ট হয়ে যাবে। একইভাবে আমরা আমাদের যে ডাটাটা আমরা রাইট করলাম সেটা আমরা পড়তে পারি। তো সেটার জন্য জাস্ট রাইট মোডে আমরা স্ট্রিমটা ওপেন করব, এবং জাস্ট প্রতিটা লাইনকে আমরা পড়তে পারি এফ গেট সিএসভির মাধ্যমে, এবং সেটাকে আমরা নিজের মতো করে কাস্টমাইজ করে জাস্ট প্রিন্ট করে দেবো। এবং ফাইনালি এফ ক্লোজের মাধ্যমে আমরা কানেকশনটাকে ক্লোজ করে দেবো। তো আশা করি এটা আপনারা এই কোড দেখলে বুঝতে পারবেন। তো আমার নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডটা অনেকটা আমাদের কভার হয়ে গেছে অলরেডি, বিশেষ করে প্রথম এবং দ্বিতীয় লেকচারে আমরা এই দুটো মেথড নিয়ে আলোচনা করছি। তাহলে এক্সপ্লোরটাকে আমরা অনেক কয়েকবার ইউজ করলাম, যেটা একটা স্ট্রিংকে ভাগ 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 করে আমাদের একটা অ্যারে রিটার্ন করে। এবং প্রেগ স্প্লিট এটাও একটা ইন্টারেস্টিং স্প্লিট মেথড, সেটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশন যে ব্যাপারটা সেটা ইউজ করে, এবং এখানে অনেক অ্যাডভান্স জিনিসপত্র করা যায়। তো এটা এই লেকচারে আমি আলোচনা করব না, এটা আপনারা পিএইচপির যে ডকুমেন্টেশন আছে php.net সেখানে গিয়ে রেজেক্স যে সেকশনটা আছে সেখানে থেকে দেখতে পারেন। এবং এখানে আরো একটা মেথড আছে ওয়ার্ড র্যাপ, যেটা টেক্সট র্যাপ করার জন্য কাজে লাগে। তো এটাও আসলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। ওকে, তো আমরা যদিও আমরা প্রেগ স্প্লিট নিয়ে আলোচনা করব না এখানে, তবুও আমি এখানে দুটা এক্সাম্পল নিয়ে কথা বলতে চাই। যেমন এখানে প্রথমটা আমরা দেখতেছি যে একটা স্ট্রিং আছে 32 ইঞ্চেস এক্স, তারপর 22 ইঞ্চেস, তারপর 9 ইঞ্চ, এরকম একটা স্ট্রিং। তো আমাদের যদি চাইতে প্রতিটা এক্স যখনই পাবে তখনই সে স্প্লিট করুক, তাহলে মেথডটি এরকম হতো, জাস্ট স্পেস তারপর এক্স তারপর স্পেস, এবং এটা ইনসেনসিটিভ হবে। তো এটা আমাদের যে স্ট্রিংটা দেবে সেটা হচ্ছে 32 ইঞ্চেস, তারপর 22 ইঞ্চেস, তারপর 9 ইঞ্চেস। এই তারপর যেটা এখানে দেওয়া আছে সেটা হচ্ছে যে আমাদের হ্যালো ওয়ার্ল্ড এক্সপ্লোর করলে যে হ্যালো এবং ওয়ার্ল্ড আসে, এটা আমরা এর আগেও দেখলাম সেটা। তারপর একটা আছে প্রেগ স্প্লিটেরই একটু অ্যাডভান্স, সেটা হচ্ছে এরকম একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন যদি থাকে তাহলে আমরা কিভাবে এটাকে স্প্লিট করতে পারি। তো সেটার জন্য আমাদের এই যে আমাদের প্রেগ স্প্লিটের যে আমাদের প্যাটার্নটা সেটা শুরু হলো ডিলিমিটার আসলে বলে এগুলোকে। তারপর আমাদের এই যে একটা গ্রুপ, এবং এটার মধ্যে যে প্লাস তারপরে যে মাইনাসটা একটু স্পেশাল সম্ভবত, এই জন্য একটা ব্যাকস্ল্যাশ দ্বারা শুরু, প্লাস মাইনাস তারপর গুণন তারপর ভাগ, এটা যদি পায়
তাহলে কি করবে, এবং বামে ডানে স্পেস আছে, তাহলেই সে স্প্লিট করবে। এবং এটা -1 দ্বারা হচ্ছে সম্ভবত সাইজ বা লিমিট বোঝায়, -1 দ্বারা আনলিমিটেড সম্ভবত, আমার মনে নেই। হ্যাঁ, সম্ভবত আনলিমিটেড বোঝায়। এবং পরেরটা হচ্ছে প্রেগ স্প্লিট ডেলিম ক্যাপচার, অর্থাৎ ডেলিমিটার যে আহ, গুলো আছে সেগুলো ক্যাপচার করবে, অর্থাৎ প্লাস মাইনাস যেগুলো আছে সেগুলো ক্যাপচার করবে। তো পিএইচপি ডকুমেন্টেশন আসলে সব দেয়া আছে, এবং অনেক ক্ষেত্রে আপনার কমপ্লেক্স বিষয় নিয়ে আসলে কাজ করতে হয় না, তবে এটা নিয়ে কাজ করলে আপনাদের সুবিধা হবে আর কি। আহ, আশা করি আপনারা PHP.NET ডকুমেন্টেশন থেকে এই প্রেগ স্প্লিট এবং প্রেগ ম্যাচ ওয়াল এরকম যে রেগুলার এক্সপ্রেশন রিলেটেড যে ফাংশন গুলো আছে এবং সেখানকার যে প্যাটার্ন গুলো আছে সেগুলো আপনারা শিখে নেবেন। তো আমরা পরের স্লাইডে যাই, সেটা হচ্ছে স্টোরিং বাইনারি ডাটা ইনটু স্ট্রিং, অর্থাৎ বাইনারি ডাটা যদি আমরা স্ট্রিং এ স্টোর করতে চাই তাহলে কিভাবে আমরা স্টোর করতে পারি। তো এটার জন্য দুটো মেথড আছে, প্যাক এবং আনপ্যাক। প্যাকটা একটা বাইনারি ডাটা একটা স্ট্রিং এর মধ্যে স্টোর করে, এবং আনপ্যাক সেটা ডিকোড করে, অর্থাৎ যে ডাটা গুলোকে আমরা প্যাক করলাম সেগুলোকে আনপ্যাক করার জন্য বা ডিকোড করার জন্য আমরা আনপ্যাক যে মেথডটা সেটা ইউজ করবো। যেমন আমি এখানে উদাহরণ হিসেবে দিয়েছি যে 1 2 3 4 যে চারটা যে আমাদের ডেসিমাল স্ট্রিং আছে সেগুলোকে যদি আমরা S4 ফরম্যাটে আমরা প্যাক করি, দেখা যাবে যে এরকম ওয়ার্ড কিছু একটা আসবে। তো সেটা হচ্ছে প্যাকটা অ্যাকচুয়ালি বাইনারিতে কনভার্ট করছে, এবং সেটাকে যদি আমরা ডিকোড করতে চাই তাহলে আমাদের জাস্ট এই যে আনপ্যাক করতে হবে। এবং এই যে S4 এটা একটা ফরম্যাট, এই 4 বলতে বোঝাচ্ছে সম্ভবত আমাদের চারটা যে ভ্যালু আছে সেটা, এবং এস তে বোঝাচ্ছে শর্ট 16 বিট শর্ট ফরম্যাট, যতদূর আমার মনে পড়ে। তো এবং আনপ্যাক করার পর 1 2 3 4 আমরা পেলাম। তো প্যাক এবং আনপ্যাক এভাবে কাজ করে। তো নেক্সট যে উদাহরণটা সেখানে আমরা বলছি যে আমাদের যদি এটা কাস্টম নাম দেওয়ার দরকার হয় তাহলে S4 এর পর যদি আমরা আইডি দিই তাহলে ID1 ID2 ID3 ID4 এরকম চলে আসবে এই বিষয়টা। এবং আমরা যদি আনপ্যাকের সময় দিই S1 তারপরে A B C এভাবে বলে দিই, এবং এগুলোকে স্ল্যাশ দ্বারা আলাদা করতেছি। ABCD এভাবে যদি আমরা বলে দিই তাহলে জাস্ট নামগুলো ABCD হয়ে যাবে এই বিষয়টা। তো এরকম অনেক বিষয় আছে আসলে ডকুমেন্টেশনে সব দেওয়া আছে, সবগুলো অ্যাকচুয়ালি প্রথম দিকে আমাদের প্রবলেম সলভিং অ্যাপ্রোচ যে ব্যাপারটা আমরা নিয়ে আসলে মেইন আমাদের উদ্দেশ্য অ্যাকচুয়ালি সেখানে আসলে সবকিছু একসাথে লাগবে না, তবে বেসিক যে জিনিসগুলো আমি বোঝাচ্ছি সেগুলো আপনারা একটু ঘাটাঘাটি করে শিখলে আপনার হয়তো কাজে লাগবে। তো যেমন আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি যে আমাদের একটা নাম থাকবে, যেমন আমার নামটা সানোয়ারুল, এখানকার যে বাইট গুলো অর্থাৎ যে ক্যারেক্টার গুলোর যে আস্কি ভ্যালু সেগুলো আমরা যদি দেখতে চাই চট করে, তাহলে আমাদের এই যে আনপ্যাক মেথডটা যে সি তারপর অ্যাস্টারিক্স এই ফরম্যাট ব্যবহার করে যদি আমরা দিই তাহলে আমাদের যে অ্যারেটা আসবে সেটা একটা আস্কি যে ভ্যালুগুলো সেগুলো রিটার্ন করবে। তো এরকম কিছু সুন্দর জিনিস করা যায় প্যাক এবং আনপ্যাক ইউজ করে। তো আপনারা ডকুমেন্টেশন থেকে আরো যদি জানতে ইচ্ছে করে তাহলে ডকুমেন্টেশন থেকে আরো দেখে নেবেন। তো সবাইকে ধন্যবাদ, আশা করি স্ট্রিং নিয়ে আর কোনো সমস্যা হবে না আপনাদের। তবে স্ট্রিং নিয়ে যদি আপনারা ফুল জানতে চান, অর্থাৎ প্রায় 127টার মতো সম্ভবত মেথড আছে, সবগুলো সম্পর্কে জানতে চান, আসলে সবগুলো আসলে দরকার নেই, তবে আপনারা যদি জানতে চান এবং শিখতে পারেন তাহলে অনেক ভালো। তো আপনাদেরকে যেতে হবে php.net/manual/en book.strings.php এই ঠিকানায়। এই ঠিকানায় গেলে স্ট্রিং এর যাবতীয় মেথড আছে, এখানে সব দেয়া আছে। যেমন প্রথমটা যদি আমি দেখি যে এটা কি বোঝাচ্ছে, add/c/s যে মেথডটা সেখানে বলতেছে যে
কোড স্ট্রিং উইথ স্ল্যাশেস ইন এ সিএসটিএল, অর্থাৎ একটা স্ট্রিং এর মধ্যে সে স্ল্যাশ যুক্ত করে দেবে, ঠিক আছে? এটাই এর কাজটা হচ্ছে এটাই, এবং সেটা হচ্ছে কোন ক্যারেক্টারে দিবেন আপনি সেটা এই যে পরের যে ফরম্যাটটা সেখানে বলে দিতে পারবেন। তো আমি একটু দেখাই দিই আমাদের ডকুমেন্টেশনটা থেকে কিভাবে এই যে মেথডগুলো আছে স্ট্রিং এর প্রায় 127টা সম্ভবত, সেগুলো আপনারা কিভাবে শিখবেন অ্যাকচুয়ালি। তো প্রথমটাই দেখাই, এটার যে প্রথম যে ব্যাপারটা, এই শিরোনাম, এটা হচ্ছে এই ফাংশনের নামটা, এটা হচ্ছে অ্যাড সি স্ল্যাশেস, ঠিক আছে? তো এখানে বলতেছে পিএসপি 457, অর্থাৎ এগুলোতে আছে। তারপর এই যে কি কাজ করে, এটা কি করে, কোড স্ট্রিং উইথ স্ল্যাশেস ইন এ সি স্টাইল, অর্থাৎ সি স্টাইলে একটা স্ট্রিং এর স্ট্রিং এ কোড করে। তো আমরা দেখি যে কিভাবে কাজ করে। তো এটার প্রথম যে আর্গুমেন্ট সেটা একটা স্ট্রিং, তারপরটা হচ্ছে ক্যারেক্টার লিস্ট, ঠিক আছে? তো আমরা দেখি, ইকো করি অ্যাকচুয়ালি, অ্যাড সি স্ল্যাশেস। তো প্রথমটা হচ্ছে একটা স্ট্রিং, তাই না? তো আমরা হ্যালো ওয়ার্ল্ড দিলাম, এবং আমরা চাই যে প্রতিটা ওর সামনে একটা করে একটা স্ল্যাশ তৈরি হোক। দেখি আসে কিনা, এই যে আসছে, প্রতিটা ওর সামনে একটা করে স্ল্যাশ চলে আসুক। তো এই বিষয়টা আসলে অনেক ক্ষেত্রে কাজে লাগে, যেমন লেটস সে, বা আমরা এখানে যে উদাহরণগুলো দেওয়া আছে সেটাও দেখতে পারি নিজের না দেখে। যেমন এখানে এটা বলছে অ্যাড সি স্ল্যাশেস ফু এ থেকে জেড, তো এটা কপি করি। আমি যেভাবে শিখি অ্যাকচুয়ালি এখানে জাস্ট উদাহরণগুলো কপি করি এবং নিজে নিজে ট্রাই করে দেখি যে কিভাবে কাজ করে অ্যাকচুয়ালি। তো আমি কোনো কিছু না বুঝে জাস্ট কপি করে জাস্ট রান করলাম। তো এখন দেখি কি আসলে করতেছে। তো এখানে বলতেছে ফু, তারপর ব্র্যাকেট, তো এটা একটা জাস্ট স্ট্রিং, তাই না? তো এখানে বলতে ক্যারেক্টার লিস্ট, ক্যারেক্টার লিস্ট হচ্ছে এ থেকে জেড পর্যন্ত, অর্থাৎ এ থেকে ছোট হাতের জেড পর্যন্ত। এটার মধ্যে কিন্তু এই যে ব্র্যাকেট সেগুলো কিন্তু আছে, ঠিক আছে? আমরা এর আগে যে রেঞ্জ মেথড দিয়ে দেখছিলাম, আরেকবার দেখি তাহলে। প্রিন্ট আর করি রেঞ্জ, এই যে এ থেকে জেড পর্যন্ত। ওকে, আমরা সেমিকোলন দিতে ভুলে গেছি। তো আমরা যদি দেখি বড় হাতের এ থেকে বড় হাতের জেড, এই 26টা কিন্তু গেল, ঠিক আছে? তারপর যে কয়েকটা আছে, এই কয়েকটা কিন্তু আমার যে উদাহরণটা আছে সেখানে কিন্তু আছে, এই যে আমাদের ওপেনিং এবং ক্লোজিং ব্র্যাকেট, এই যে এটা এবং এটা। তো যখনই বলতেছে যে বড় হাতের এ থেকে ছোট হাতের জেড পর্যন্ত, তখনই সে বোঝাচ্ছে যে এই যে ক্যারেক্টার গুলো সেগুলো। তো রেঞ্জটা বুঝতে হবে, অর্থাৎ আমি যদি এখানে বড় হাতের জেড দিতাম, তাহলে জাস্ট বড় হাতের জেড পর্যন্ত, তাই না? আবার ছোট হাতের জেডে যদি যাইতাম, তাহলে কিন্তু ওই ক্যারেক্টার গুলো পাইতো না। এই যে, তো দেখি তাহলে ব্যাপারটা কি হলো। যেটা বলতেছিলাম যে আমাদের এই রান করি, তাহলে দেখা যাচ্ছে যে এই যে ওপেনিং এবং ক্লোজিং ব্র্যাকেটের বাম পাশেও কিন্তু আমাদের স্ল্যাশটা চলে আসছে। তো যদি ছোট হাতের এই দিই, তাহলে দেখবো যে আসলে এই ব্র্যাকেটের সামনে এবং এই ব্র্যাকেটের সামনে স্ল্যাশটা আসে নাই। অর্থাৎ আমাদের যে ক্যারেক্টার যে ক্যারেক্টারটা যে ক্যারেক্টারগুলো এখানে কি বলতেছে এর নাম, ক্যারেক্টার লিস্ট, অর্থাৎ যে ক্যারেক্টারের যে লিস্ট আছে সেখানে কিন্তু আমাদের ব্র্যাকেট গুলো নাই, ঠিক আছে? তো আমাদের যদি জাস্ট, সরি, এই বড় হাতের এ থেকে বড় হাতের যদি দিতাম তাহলে কি আসছে দেখি, তাহলে দেখবো যে কিছুই হয় না। এই যে ফু, যেটা ফুটাই আছে, কারণ
এগুলো সব ছোট হাতের ক্যারেক্টার, তাই না? তো আশা করি বুঝতে পারলেন আসলে কিভাবে আসলে শিখতে হয়। মানে একটা করে মেথড ধরবেন আর এভাবে জাস্ট এখানে ফরম্যাটটা দেখবেন, প্যারামিটার গুলো দেখবেন, একটা করে উদাহরণ দেখবেন, আরো কয়েকটা উদাহরণ দেখার ইচ্ছা করলে দেখবেন এরকম। আবার নিচে এখানে যে কমিউনিটির সবাই আহ ইউজার কন্ট্রিবিউটেড নোটস, অর্থাৎ ইউজাররাও এখানে সুন্দর সুন্দর আহ, কিছু কন্ট্রিবিউশন করছে, অর্থাৎ আপনি যেভাবে সমস্যায় পড়তে পারেন বা তারা সমস্যায় পড়ছে, তারা সুন্দর সুন্দরভাবে এখানে কন্ট্রিবিউট করছে। দারুণ একটা জিনিস। তো এভাবে কিছু সময় দিয়ে একটা করে মেথড যদি দেখেন, তারপর পরেরটাতে যান, যেমন এই যে বাইনারি টু হেক্সাডেসিমাল যে কনভার্সন, সেটা আমরা অলরেডি দেখছি সম্ভবত সেকেন্ড লেকচারে। তো এখানে একটা স্ট্রিং নিচ্ছে এবং সেটাকে একটা হেক্সাডেসিমাল স্ট্রিং এ রিটার্ন করতেছে, সুন্দর বিষয়। এবং যথারীতি এখানে আমাদের যে জেনারেল ইউজার তারা কন্ট্রিবিউট করতেছে। তো এগুলো বললে আপনারা একেবারে 100% শিখতে পারবেন। তো এরকম এরকম করে সবগুলো মেথড বা আপনি লিখতে পারেন যে ইউজফুল স্ট্রিং মেথড লিস্ট এভাবে দিয়ে জাস্ট যেগুলো দরকার আপনি কোনোভাবে দেখতে পারেন, দেখে বা সবগুলো শিখে আপনি নিজেই নিজের মতো করে একটা লাইব্রেরি বানাতে পারেন বা খাতায় টুকে রাখতে পারেন যে এই মেথডগুলো আমাদের দরকার, আমার দরকার। আর পিএইচপি ডকুমেন্টেশনের বাইরেও আমি আরেকটা সাইট এখানে উদ্ধৃতি করতে চাই, সেটা হচ্ছে devdocs.io/php। এটা এটা শুধু পিএইচপি না, এখানে যে কোনো ল্যাঙ্গুয়েজ, মোটামুটি সব ল্যাঙ্গুয়েজেরই ডকুমেন্টেশন পাওয়া যায়। তো এখানে গিয়ে যে পিএইচপি যদি যান, তাহলে একটু নেভিগেশনের একটু সুবিধা এটা। ডকুমেন্টেশনের সবকিছু একসাথে পাওয়া যায় না। এই যে স্ট্রিং এ যাবেন, অ্যাট c/s, এটা বললেন, তারপরে এখানে ক্লিক করলেন, এটা শুধুমাত্র স্ল্যাশ, এটা বললেন, এটা শিখলেন, তারপর বাইনারি টু হেক্স, এটা বললেন, এটা শিখলেন। তো এখানে নেভিগেশন জিনিসটা আমার ভালো লাগে আর কি, devdocs.io। তো এটা একটু মনে রাখেন। শুধু এটা না, আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ, লেটস সে নোট, জাভাস্ক্রিপ্ট বা C++, এখানে যাবেন, জাস্ট একটা করে ক্লিক করবেন আর একটা করে টপিক শিখবেন, দারুণ জিনিস। তো সবাইকে ধন্যবাদ অ্যাকচুয়ালি কষ্ট করে এই লেকচারটা শোনার জন্য, দেখার জন্য। এইরকম লেকচার যদি আপনার নিয়মিত পেতে চান, তাহলে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলটাতে। এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবং একটা আবার যে অডিও কোয়ালিটি হয়তো অনেকের সমস্যা হচ্ছে, আশা করি এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আবারও সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।